হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা আপনার সাথে আলোচনা করতে যাচ্ছি যেটি নিয়ে আরব ইসরায়েল যুদ্ধ নিয়ে, বা ইসরায়েল বা ফিলিস্তিনের বর্তমান যে সম্প্রতি যে যুদ্ধটি হচ্ছে সেটি নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। ওকে, সর্বপ্রথম আমরা যেটি জানবো আসলে ইসরায়েল কারা, বা কোথা থেকেই বা এরা এত শক্তি পায়, বা কিভাবেই এরা ফিলিস্তিনের উপরে যে কোনো সময় আক্রমণ করে, বা কেনই বা এরা আলাস্কা মসজিদের উপর সব সময় আক্রমণ করতে চায়। নাৎসি বাহিনীর অ্যাডলফ হিটলারের কথা আমরা সবাই জানি। হিটলারের সবচেয়ে সর্বপ্রথম যে গোলটি ছিল বা যে টার্গেটটি তার ছিল, সর্বপ্রথম তিনি চেয়েছিলেন সকল ইহুদি পৃথিবী থেকে ধ্বংস করতে। অথচ সবচেয়ে বড় বিষয় হলো তিনি নিজেই একজন ইহুদি। কেন তিনি সেই ইহুদি হত্যা করতে চেয়েছিলেন সেই বিষয়ে আজকে আমি কথা বলবো। তিনি প্রায় 60 লক্ষ ইহুদি হত্যা করেছেন এবং তিনি শেষে বলেছেন, আমি কিছু ইহুদি পৃথিবীতে রেখে গেলাম। এই ইহুদি রেখে যাওয়ার কারণটা হলো বিশ্ববাসী বুঝবে কেন আমি ইহুদিদের হত্যা করেছি। হ্যাঁ, আজ আমাদের উপরে যে ফিলিস্তিনের উপরে যারা যে হামলাগুলো করছে তারাই সেই ইহুদি। এই ইসরায়েলের রাষ্ট্রধর্ম ইহুদি এবং তারাই সেই ইহুদি। আসলে ইহুদি কারা, বা ইহুদি কেনই বা ফিলিস্তিনের উপরে এভাবে অত্যাচার করছে? শুধু আজই না, বিগত আরো 4 বার এরাই আক্রমণ করেছে। বিগত 4টি যুদ্ধ হয়েছিল, যেটি ছিল প্রথম আরব ইসরায়েল যুদ্ধ এবং দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধ, যেটি ইসরায়েল মিশরের সাথে করেছিল। দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধ, যেটি 6 দিনের যুদ্ধ ছিল, এবং তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ ছিল, যেটি ছিল 18 দিনের যুদ্ধ। তাছাড়াও ছিল চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধ, যেটি 1973 সালে যে যুদ্ধটি হয়েছিল। ওকে, এখন কথা হলো এই ইসরায়েল কিভাবে ফিলিস্তিনিতে আসলো। আসলে সম্পূর্ণ দেশটাই ছিল ফিলিস্তিনের, কিন্তু 1917 সালে ফিলিস্তিনে একটি ইহুদি রাষ্ট্র বা ইহুদি ভূখণ্ড প্রতিষ্ঠা করেন, যার ফলে এটির সূচনা হয়। তখন থেকেই ইহুদিদের সূচনা এই ফিলিস্তিনে। তার পরবর্তীতে জাতিসংঘ এখানে একটি ভূমিকা পালন করেছিল। যখন তারা এই ইসরায়েলকে একটি ইহুদি রাষ্ট্র ঘোষণা করে, তখন যথেষ্ট পরিমাণ ইসরায়েলি বা ইহুদিরা এখানে ঘাঁটি স্থাপন করে এবং তারা তখন এখানে চলে আসে, যেটি 1919 সালে যাদের সংখ্যা ছিল প্রায় 1000-এর মতো। তখন তারা ইহুদিরা এই ফিলিস্তিনে এসে কিছু জায়গা দখল করার, বা যখন তারা ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে বা ইসরায়েল রাষ্ট্র হিসেবে যখন তারা ঘোষণা পায়, ইহুদি রাষ্ট্র হিসেবে যখন তারা এই ঘোষণাটা পায়, তখনই তারা এখানে স্থাপনা শুরু করেন এবং বসবাসের পরবর্তীতে 1919 সালে যাদের জনসংখ্যা ছিল প্রায় 1000-এর মতো, কিন্তু 1948 সালের দিকে যে জনসংখ্যায় এসে পৌঁছে প্রায় 2 লাখের মতো। এর ফলে ইহুদিদের 1948 সালে জাতিসংঘ ইহুদিদের আলাদা একটি রাষ্ট্র হিসেবে ঘোষণা দেয়। যখনই আলাদা এই রাষ্ট্র হিসেবে ঘোষণা দেয়, তখনই সমস্যাটা শুরু হয়। এই আলাদা রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়ার পরবর্তীতে জাতিসংঘ যখন তাদের ফিলিস্তিন রাষ্ট্রটিকে 2 ভাগ করে দেয়, একটি ইসরায়েলের জন্য এবং আরেকটি ফিলিস্তিনের জন্য, কিন্তু তার ভাগাভাগিটা হলো 55% তারা ইসরায়েলি বা ইহুদিদের দান করে এবং বাকি 45% তারা দেয় ফিলিস্তিনকে। এর ফলে ফিলিস্তিনরা অবশ্যই ক্ষুব্ধ হয়। পরবর্তীতে যখন ইসরায়েলরা সেখানে বসবাস শুরু করে এবং তারা ওইখান থেকে যে 55% তারা পেয়েছে, সেখান থেকে তারা ইহুদিদের বঞ্চিত করতে চেয়েছে। তারা চেয়েছে সেখান থেকে ইহুদিদের উত্থান করতে। এর ফলে শুরু হয় প্রথম আরব ইসরায়েল যুদ্ধ। এই যুদ্ধে অবশ্য মুসলিমরা পরাজিত। আর সবচেয়ে একটি বড় বিষয় ছিল, তখন থেকে মুসলিমদের ভিতরে যেখানে ইসরায়েল যে রাষ্ট্রটি গঠন করা হয়েছে, তার চারপাশে সম্পূর্ণই আরব কান্ট্রিগুলো, আরাবিয়ান যে কান্ট্রিগুলো তারা রয়েছে, এবং সকল মুসলিম কান্ট্রিগুলোর ভিতরে তখন ঐক্যজোট ছিল না। পরবর্তীতে ওআইসি গঠন করা হয় এবং তাদের ভিতরে আরেকটি সমস্যা ছিল, একটি দেশ আরেকটি দেশকে বিশ্বাস করতে পারত না। মুসলিমদের ভিতরে এই ধরনের সমস্যা থাকায় তারা ইসরায়েলরা মুসলিমদের উপর যথেষ্ট পরিমাণ হামলা করা শুরু করে। তারা মিশরে হামলা করে। পরবর্তীতে একসময় ওআইসি গঠন করা হয়। 1948 সালে প্রথম আরব ইসরায়েল যুদ্ধ শেষ হয়। পরবর্তীতে আবার আরব ইসরায়েল যুদ্ধ হয় এবং প্রথম আরব ইসরায়েল যুদ্ধের পরবর্তীতে যেটি জাতিসংঘ শান্তি মিশন এখানে কিছু সৈন্য পাঠায়, পরবর্তীতে এটি থেমে যায়। তারপরে 1956 সালে শুরু হয় দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধ। দ্বিতীয় আরব ইসরায়েল শুরু হয়। মিশরের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী তখন নিয়োগ হয়, বা মিশরের প্রধানমন্ত্রী তখন আসে আব্দে নাসির।
আব্দে নাসিব আসার পরে মিশরের সুয়েজ খাল জাতীয়করণ করতে চেয়েছিল, এবং সুয়েজ খাল যখন জাতীয়করণ করতে চেয়েছিল তখন পশ্চিমা রাষ্ট্রগুলোর সাথে তখন একটি দ্বন্দ্ব হয়। সুয়েজ খাল জাতীয়করণ করতে এদের বাণিজ্যগুলো বন্ধ করে দেওয়া হয় এবং তাদের অনুমোদন দেওয়া হয় না। এর ভিতরে রয়েছিল ইসরায়েল, এবং তখনই ইসরায়েলরা আবার যুদ্ধ করে আরবের সাথে, এবং সেই সময় রাশিয়া মিশরকে সাপোর্ট দেওয়ার কারণে ইসরায়েল যুদ্ধ বিরতি করতে সম্মতি হয়। এরপরে 1967 সালে, যেটি 6 দিনের যুদ্ধ নামে পরিচিত ছিল, তখন এই যুদ্ধটি হওয়ার পরেই গঠিত হয় ওআইসি। সেই সময় তখন তারা মিশরের সিনাই উপত্যকা, গোলান মালভূমি এবং আলাস্কা মসজিদ এগুলো দখল করে ফেলেছিল। যেটি উপত্যকা বলতে এখানে বোঝায় যে যেমন আমরা বা আমাদের দেশে যেমন সাজিক ভ্যালি রয়েছে, এ ধরনের ভ্যালি সংক্রান্ত কিছু জায়গা, এবং এগুলো ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু জায়গা। এই স্থানগুলো তখন ইসরায়েল দখল করে নেয়, এবং ইসরায়েল যে বর্তমানে যে ধরনের কার্যক্রম বা মসজিদে নামাজ পড়া অবস্থায় মুসলিমদের উপর যে ধরনের অত্যাচার করছে, এটির সর্বপ্রথম বা সবচেয়ে মূল কারণ হলো তারা এই স্থানগুলো দখল করতে চাচ্ছে, এবং তারা চাচ্ছে না এখানে ফিলিস্তিনদের কোনো ধরনের আশ্রয়স্থল থাকুক। তারা সম্পূর্ণরূপে ফিলিস্তিনকে উত্থান বা সম্পূর্ণরূপে তারা ফিলিস্তিনকে ধ্বংস করতে চায়। এবং তখনও তাদের ভিতরে কোনো ইউনিটি ছিল না, কারণ ফিলিস্তিন বা ইসরায়েল ছিল ছোট একটি দেশ যার চারপাশে ছিল সম্পূর্ণই আরব কান্ট্রিতে ভরপুর, অথচ তারা কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি। তখন তারা যখন দেখতে পাচ্ছে এই সমস্যাটা শুধু তাদের বা ফিলিস্তিনের একারই না, এই সমস্যাটা তাদের আরব রাষ্ট্রগুলোর উপরও প্রভাব ফেলছে, তখন তারা গঠন করে ওআইসি। 1969 সালে গঠিত হয় এই ওআইসি, এবং ওআইসি গঠনের যে মূল লক্ষ্যগুলো আপনি গুগলিং করতে পারেন। আপনি যদি ওআইসি লিখে সার্চ দেন তখনই দেখবেন যে আলাস্কা মসজিদ সংক্রান্ত যে সমস্যাটি হয়েছিল তারপর থেকেই এটি গঠন করা হয়, এবং ওআইসির যে 7টি যে শর্ত রয়েছে তার ভিতরে পঞ্চম শর্ত হলো যদি ইসরায়েল ফিলিস্তিনের উপর কোনো ধরনের আক্রমণ করে সে ধরনের সমস্ত ধরনের ব্যবস্থা তারা গ্রহণ করবে। আজ পর্যন্ত ওআইসি যথেষ্ট পরিমাণ সম্মেলন করেছে, বিভিন্ন সম্মেলনে তারা বিভিন্ন মহাসচিব নির্বাচন থেকে শুরু করে অনেক ধরনের ওআইসির বড় বড় সম্মেলন হয়েছে, অথচ এই বর্তমানে তাদের ভূমিকা কি বা কতটুকু নিবা তা দেখা যাচ্ছে। বর্তমানে কিছু কিছু কান্ট্রি এ ধরনের এখন যুদ্ধে লিপ্ত হতে চাচ্ছে না। হ্যাঁ, যুদ্ধে আমরা কখনো লিপ্ত হতে চাচ্ছি না, তবে ইসরায়েলকে অবশ্যই এর একটি শাস্তি দেওয়া উচিত। এবং এই তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধে বা এই 6 দিনের যুদ্ধে যেটি হয়েছিল, সুয়েজ খাল বন্ধ করা দেওয়া হয়েছিল। পরবর্তীতে আবার 1975 সালে এই সুয়েজ খাল চালু করা হয়। এখন আপনি বলতে পারেন আমাদের বাঙালিদের এখানে কি অবদান বা আমরা কি বা করতে পারি? হ্যাঁ, আমরা কিছু করতে পারি না, তবে আমাদের এক বাঙালি 6 দিনের যুদ্ধে অবদান রেখেছিলেন, যিনি ছিলেন সাইফুল আজম নামে একজন বাঙালি। তিনি ওই সময় ইসরায়েলের সর্বোচ্চ পরিমাণ বিমান ধ্বংস করেছিলেন, আর তার নাম আজও 6 দিনের যুদ্ধে লিপিবদ্ধ রয়েছে। এবং চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধ পরবর্তীতে যেটি শুরু হয়, বর্তমান যে আরব ইসরায়েল বা বর্তমান তারা যে ফিলিস্তিনের উপর যে আক্রমণটা করছে সেটি হয়তোবা সামাজিক যোগাযোগের মাধ্যমে যথেষ্ট পরিমাণ ভাইরাল হচ্ছে বা সবার কাছে পৌঁছে দিচ্ছে, কিন্তু সে সময় হয়তোবা এতটুকু পৌঁছতে পারেনি। যেটি চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধ নামে পরিচিত বা 18 দিনের যুদ্ধ নামে পরিচিত। 1973 সালে এই যুদ্ধ হয়েছিল। যখন ওআইসি গঠন করা হয়েছিল তখন ওআইসি একটি সিদ্ধান্ত নিয়েছিল বা সমস্ত আরব কান্ট্রিগুলো একটি সিদ্ধান্ত নিয়েছিল যে তারা তেল রপ্তানি অফ করে দিবে পশ্চিম বিশ্বে। যখন তারা এই সিদ্ধান্ত নিয়েছিল তখনই শুরু হয়েছিল আরব ইসরায়েলের এই চতুর্থ যুদ্ধ। তখন থেকেই শুরু হয় এই যুদ্ধটি। তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধে যখন তারা আলাস্কা এবং সিনাই উপত্যকা সহ কিছু কিছু জায়গা গুরুত্বপূর্ণ স্থান দখল করেছিল, তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধে যখন তারা এই উপত্যকা থেকে শুরু করে যে আলাস্কা মসজিদ দখল করে নিয়েছিল, চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধে এটি আবার মুসলিমরা পুনরুদ্ধার করে। এবং বর্তমানে তারা যে ধরনের হামলা করতে চাচ্ছে এটির মূল উৎস বা মূল তাদের যে কারণটি হলো তারা চাচ্ছে আবার সেই জায়গাগুলো দখল করার জন্য, তারা চাচ্ছে মুসলমানদের উৎখাত করার জন্য, অথচ তারাই সর্বপ্রথম এসেছে এখানে অভিবাসী হিসেবে। আজ তারা সম্পূর্ণ ইসরায়েল সম্পূর্ণ ফিলিস্তিন তারা দখল করে নিয়ে যাচ্ছে, এবং এতে যথেষ্ট পরিমাণে ভূমিকা রেখেছে জাতিসংঘ তাদেরকে ডিভাইড করে দিয়েছে, যেটিও সমপর্যায়ে ডিভাইড তারা করেনি। এবং সর্বপ্রথম যে ব্রিটিশ প্রধানমন্ত্রী আর্থার জেমস এই ফিলিস্তিনকে একটি ভূখণ্ড দান করে, যখন এই ফিলিস্তিনি ভূখণ্ডে একটি ইহুদি রাষ্ট্র দান করেছিল তখনই এই যুদ্ধের সূচনা হয়েছিল, বা তখন থেকেই ইসরায়েলদের এখানে জায়গা দেওয়ার পরবর্তীতে ইসরায়েলি রাষ্ট্র ঘোষণা করার পরবর্তী থেকেই এই সমস্যাটি হয়েছিল। যখন এই ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলদের জায়গা দেওয়া হয়েছিল তখন থেকেই এটির সূচনা হয়েছিল, এবং এই কারণে আজ পর্যন্ত তারা চাচ্ছে এগুলো স্থানগুলো ইসরায়েল চাচ্ছে এই ফিলিস্তিনের এই সমস্ত জায়গাগুলো থেকে মুসলিমদের উৎখাত করতে, মুসলিমদের সরিয়ে দিতে যাচ্ছে। এর ফলে এ ধরনের যুদ্ধ হচ্ছে। সুতরাং
আমরা জানি না কেন এই ইসরায়েল এই পরিমাণ আক্রমণ করতে এতটা সাহস পায়, যেটি ইসরায়েলের যে আয়তন তার চেয়ে প্রায় 3 থেকে 4 গুণ বড় রয়েছে। তার চারপাশে যে মুসলিম কান্ট্রিগুলো, সৌদি আরবই তার চেয়ে যথেষ্ট গুণে বড়, এবং তার অর্থ পরিমাণ রয়েছে ফিলিস্তিনের, এবং তার চেয়ে মিশর থেকে শুরু করে তার চারপাশে যে ধরনের রাষ্ট্রগুলো রয়েছে সবগুলোই অনেক বড়। এত বড় রাষ্ট্র থাকা সত্ত্বেও তারা এত ছোট হয়েও কিভাবে এই সাহসটা পায় বা কিভাবে তারা এই ধরনের কার্যক্রম করে? হ্যাঁ, তাদের রয়েছে ব্যাকআপ, ইসরায়েলি ব্যাকআপ আমরা সম্পর্কে সবাই জানি। আমরা যুক্তরাষ্ট্রের নির্বাচনের সময় সবাই আমাদের বাঙালিরা খুব সুন্দরভাবে স্ট্যাটাস দেই, তাকে স্বাগতম জানাই, অথচ আমরা জানি না তার সে কে বা কিসের জন্য। বা আমরা সবসময় এই ধরনের, আমরা ভারতের নির্বাচন নিয়ে, আমরা ইউএসএ নির্বাচন নিয়ে আমাদের অনেক মাতামাতি আমরা সবসময় দেখতে পাই। সকলে ডোনাল্ড ট্রাম্পকে, সকলে ইউএসএ প্রেসিডেন্ট জো বাইডেনকে স্বাগতম জানায়, এমনভাবে কনগ্রাচুলেশন দেয় মনে হয় যে বাংলাদেশ আলাদা একটা সিনেট, এবং আপনি নিজেই তাকে সেখানে ভোট দিয়েছেন, যেটি আপনার জয়ী, বা আপনি যাকে ভোট দিয়েছেন তিনি জয়ী হয়েছে। এর ফলে আপনার ভিতরে একটি উৎফুল্লতা কাজ করে। আমরা বাঙালি কিছু জানি না বা বুঝি না, কারা কতটুকু শত্রু তাও জানি না। আমাদের বিভিন্ন কান্ট্রিতেই কত নির্বাচনই হয়, আপনি তো কোনো কান্ট্রির, যে আরব কান্ট্রি তো প্রধানমন্ত্রীর বা যে বাচ্চা তাদের নামই তো আপনি জানেন না, অথচ আপনার নির্বাচনে কোন সিনেটে কতটুকু নির্বাচন হয়েছে সেটি নিয়ে আপনার উৎফুল্লতা এখানে দেখা যায়, অথচ তারা কতটুকু ক্ষতিকর আমাদের জন্য সেটি আপনি জানেন না। ওইদিকে আপনি তাদেরও সাপোর্ট করছেন, আর এইদিকে আপনার ইসরায়েলে যারা মানুষ মারছে, যারা ফিলিস্তিনিদের মারছে তাদেরও সাপোর্ট করছেন। আসলে আপনি কারা? বা আপনার কিছু না জেনে না বুঝে এভাবে করা ঠিক না, কারণ তারা আসলেই আমাদের যে ফিলিস্তিন বা যারা ইহুদিরা, তারা কখনোই আমাদের বন্ধু হতে পারে না। তারা সবসময় মুসলমানদের উপর অত্যাচার করে গেছে, এবং অ্যাডলফ হিটলার যেটি চেয়েছিলেন ফিলিস্তিনি কারা বা পৃথিবী বা বিশ্ববাসী যেটি বুঝবে যে আসলে ইহুদিদের তিনি কেন হত্যা করেছেন, এখনো কি আমাদের বোধগম্য হয়নি যে কেন সে তাদের হত্যা করতে চেয়েছেন? সুতরাং আমাদের এইসব বিষয়ে অবশ্যই আমাদের কিছু হয়তো বা করার নেই, তবে আমাদের এটি নিয়ে অবশ্যই আমাদের যতটুকু সম্ভব আমরা সেটি নিয়ে চেষ্টা করব, আমাদের সোশ্যাল মিডিয়াতে যতটুকু সম্ভব এর প্রতিবাদ করার চেষ্টা করব। হয়তোবা এ নিয়ে শুরু হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ, যতটুকু সম্ভব না হওয়ার সম্ভাবনাই, কারণ এখন রয়েছে, আগে যতটুকু তাদের সামাল দেওয়ার মতো কোনো অর্গানাইজেশন ছিল না, এখন রয়েছে জাতিসংঘ রয়েছে, তারপর তাদেরও বিভিন্ন অর্গানাইজেশন রয়েছে, ন্যাম রয়েছে, ন্যাটোর বিভিন্ন ধরনের অর্গানাইজেশন রয়েছে। সুতরাং তারা অবশ্যই তাদের সাহায্য করবে বা যুদ্ধবিরতিতে চেষ্টা করবে। কখনোই এখন বর্তমানে কেউ যুদ্ধ চায় না, কারণ এখন যে যুদ্ধটা চলছে বা এখন যেটি হচ্ছে সেটি মুসলিম এবং ইহুদিদের ভিতরে চলে যাচ্ছে, সুতরাং এটি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে। সুতরাং এই বিষয়টি থেকে সবগুলোই অবলম্বন করবেন, এবং সকলেই সবসময় চিন্তা ভাবনা করে কাকে সাপোর্ট করছেন বা কোন বিষয়ে কোন নির্বাচন নিয়ে কথা বলছি সেটি অবশ্যই জানার চেষ্টা করবেন। আজ আমরা যে জো বাইডেনের কথা বলছি, সে জো বাইডেন ইচ্ছা করলে কি পারে না এই ধরনের এটি সমাধান করতে, বরঞ্চ তিনিও ইহুদিদের সমর্থকে রয়েছেন। সুতরাং এই বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখবেন। আমাদের অভিনন্দন সকলকে দিবেন, এই বিষয়গুলো বুঝে বাকি সকল কার্যক্রম করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।